ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন। ডক্টর আসিফ নজরুল সহ সরকারের ৩ জন লোককে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করার আহ্বান জানাই। আপনারা একমত হলে জানাবেন। হ্যাঁ, যারা একমত না তারাও একমত হবেন, কিন্তু একটু দেরিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই। মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। ডক্টর ইউনূস সাহেব আপনার যেভাবে বিদেশি ঋণ চক্রজালে যেভাবে জড়াচ্ছে, এটি কিন্তু আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটি কিন্তু অনেকটাই ভালো হবে না বলে কিন্তু ইতিমধ্যে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, তাহলে এই মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যে আসিফ মাহমুদ তারা এখন মন্ত্রণালয় পরিচালনা করছেন, যাদের সংসার কিভাবে পরিচালনা করতে হবে সেই ন্যূনতম ধারণা নেই, তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এবং ডক্টর গুজব নজরুল যে নির্লজ্জ বেহায়া মীর জাফর, তিনিও এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তো তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না, কারণ তাদের আসলে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। আসলে শিক্ষিত হলেই হয় না, রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, যার কারণে হচ্ছে তারা আশুলিয়াতে যে গার্মেন্টস শ্রমিকদের অসন্তুষ্টের কারণে যে আন্দোলন হচ্ছে বেশ কিছুদিন ধরেই, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই কিন্তু কম বেশি ছোট ছোট আন্দোলন হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে প্রায় 300-400-র উপরে। তো যেগুলো খোলা আছে সেগুলো এখন বন্ধ হওয়ার পথে। তো এখন এই গভর্নমেন্ট আসলে তারা ওই পলিটিক্স বোঝে না, তারা বোঝে না যে কিভাবে তাদেরকে কনভিন্স করা যায় শ্রমিকদেরকে যে তোমরা কাজ করো, সেই জ্ঞান তাদের নেই বলেই আজকে সর্বত্র বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কন্ট্রোলে নাই, তাদের কন্ট্রোলে এখন দ্রব্যমূল্য নেই, তাদের কন্ট্রোলে কোনো কিছুই নেই। যে যেভাবে পারছে আন্দোলন করছে। আপনি চিন্তা করেন যে ইন্টারের কয়েকশো স্টুডেন্ট আন্দোলন করছে তাদেরকে অটো পাসের জন্য, তারা মানতে বাধ্য হয়েছে, কারণ তাদের সরকার খুবই দুর্বল। তো এই অবস্থা আসলে এখন দেশের যে কত বড় ক্ষতি হয়ে গেল। ইভেন হাসনাত সার্জিল তারা অনেক বড় বড় কথা বলছে, তারা অনেক উড়ে বেড়াইছে বাংলাদেশে। হ্যাঁ, তো আজকে এখন তারা কোথায়? এখন কেন তারা গণপিটুনি খাওয়ার ভয়ে দেওয়াল টপকে ভাগে? সমন্বয়ক নামটা আমি প্রেস ক্লাবে বলেছিলাম যে 3 মাসের মধ্যে সমন্বয়ক নামটা গালি হবে, এখনো কিন্তু 1 মাসও হয়নি, অলরেডি তাদেরকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর এখন তারা পালিয়েছেন। এখন সমন্বয়করা কোথায় আছেন? যারা সমন্বয়কদের নেতৃত্ব দিয়েছেন এখন তারা কোথায় আছেন? জাতি এখন জানতে চায়। বিদেশ যাওয়ার আবার প্রস্তুতি চলতেছে না, তো মনে হচ্ছে তাই। তো খুব শীঘ্রই দেখবেন যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ এই বর্তমান মীর জাফর যারা আছেন তারা চলে গেলে অবাক হওয়ার কিছু নেই, কারণ আওয়ামী লীগ যখন আসবে খুব শীঘ্রই, তখন কিন্তু তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আসলে আমি বিএনপি জামাত বা রাজনৈতিক দলগুলোর রাইট আছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার। জনগণ যদি বিএনপি বা জামাতকে নির্বাচিত করে সেখানে আমার কোনো কথা থাকতে পারে না, কিন্তু এরা কারা? সাংবিধানিকভাবে কি ডক্টর ইউনূসের কোনো বৈধতা আছে? নেই, সাংবিধানিকভাবে তাদের কোনো বৈধতা নাই। তারা মৃত্যু পরোয়ানা জারি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে কিন্তু ঘুরতেছে। যারা জোর করে ক্ষমতা দখল করবে তারা কিন্তু সাংবিধানিক অনুযায়ী আইনত তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা। তো এখন এই হাসনাত সার্জিল বা উপদেষ্টারা তারা কোনো রাজনৈতিক দলকেই সম্মান করছে না। তারা এমনভাবে কথা বলছে যে জনগণ, এই দেশের জনগণ প্রায় 100% জনগণই কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে। হয়তো আওয়ামী লীগের বর্তমানে 70% জনপ্রিয়তা আছে, বিএনপি জামাতের যে 30% জনপ্রিয়তা আছে, সেই মানুষগুলাকে তারা অবমূল্যায়ন করছে। জনগণ চাইছে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা নিজেরাই এখন জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো সেই জন্য তারা রাজনৈতিক দলগুলোর কে তারা কোনোভাবেই মূল্যায়ন করছেন না, অবজ্ঞা করে কথা বলছেন, যার পরিণতি আজকে হাসনাত সার্জিলদের এই অবস্থা। আসলে অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল, কথাটা কিন্তু বাস্তব সত্য। আমি সরি যে আমি বাজে ভাষায় কথা বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। তো এই নব্য মীর জাফররা আসলে অতি বেশি বাড়াবাড়ি করছে না, বেশি উড়ে উঠছে না, এগুলা খুব শীঘ্রই এরা মাটিতে পড়বে। মাটিতে শুধু পড়বে না, এরা মাটিতে জনগণের থেকে পুঁতে ফেলবে। তো এখনো এই ডক্টর আসিফ নজরুল, মীর জাফর নজরুল, গুজব নজরুল, আপনার লজ্জাহীন
মানে আপনার লজ্জা চরম সীমা রেখা পার করছে, আপনার লজ্জা যে নাই, আপনি নির্লজ্জ বেহায়া। ডক্টর ইউনূস সাহেব আপনার যেভাবে বিদেশি ঋণ চক্রজালে যেভাবে জড়াচ্ছে, এটি কিন্তু আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটি কিন্তু অনেকটাই ভালো হবে না বলে কিন্তু ইতিমধ্যে বিশেষজনরা মতামত দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ ইতিমধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, কিন্তু এই ঘটনা হওয়ার পরে দেখা যাচ্ছে কি যে উনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার লোনের যে বিষয়টা, বিদেশি ঋণের যে চক্রজাল, সেটির মধ্যে কিন্তু ইতিমধ্যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে পড়ে যাচ্ছে। আসলে এই ঋণ ফাঁদের ভিতরে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে কি যে আমাদের দেশ থেকে প্রায় হাজার হাজার কোটি টাকা লুপাট হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন সাম্প্রতিক সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে গ্রাহকরা চাইলে কিন্তু যে কোনো অ্যামাউন্টের আপনার টাকা উত্তোলন করতে পারত। এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ কোনো টাকা বা অ্যামাউন্ট চাইলেই কিন্তু গ্রাহক উঠাতে পারতেছে না। এখন এই পরিস্থিতিতে আপনার ডক্টর ইউনূস সাহেব দেখা যাচ্ছে কি যে বিদেশির যে ঋণ সেটি কিন্তু ইতিমধ্যে উনি নেওয়ার একটি প্রস্তুতি গ্রহণ করেছে। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যখন ওখানে যায় তখন সেখানে আপনার জো বাইডেনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে। আসলে এরকম বৈঠক আপনার 10 মিনিট 15 মিনিটের বৈঠক করে সেলফি তুলে আপনার দেশকে আসলে দেশের জনগণকে উনি কী বোঝাতে চান এটি হচ্ছে এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কারণ উনি হচ্ছে এনজিও সরকার, কারণ উনি ঋণ কীভাবে নিতে পারে এই বিষয়গুলো কিন্তু ওনার অনেকটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি উনি লোন নিতেই থাকে এইভাবে, তাহলে কিন্তু এই লোনের ফাঁদে কিন্তু আটকে পড়বে বাংলাদেশ। আগের যে ঋণগুলো রয়েছে সেগুলো পরিশোধ করার বদলে যদি এখন নতুন করে ঋণ নেয় তাহলে দেখা যাবে কি উনি ক্ষমতায় থাকতে পারবে না 2 মাসও, কিন্তু উনি লোন নিয়ে বসে আছে হাজার হাজার কোটি টাকা। তখন এই টাকাগুলো দেখা যাচ্ছে কি দেশ থেকে কিন্তু আপনার পাচার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি মনে করি যে বিদেশি ঋণের যে ফাঁদ ইতিমধ্যে বাংলাদেশে তারা ফাঁদ পেতেছে বা পেতে বসে আছে বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য। আর যেই গভর্নমেন্টে আসুক না কেন তাকে কিন্তু সেটি পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি কেন এরকম ঋণের চক্রজালে জড়াচ্ছে প্রতিনিয়ত, বা ঋণ নেওয়ার জন্য কেন এতটা আগ্রহী হয়ে পড়েছে। আমরা যদি দেখি যে 5 তারিখের আগে কিন্তু মোটামুটি সবাই বাংলাদেশ একটি পরিস্থিতি স্বাভাবিক গতিতেই চলাফেরা করতো বাংলাদেশ। এখন 5 তারিখের পরে যে পরিমাণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় কি যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পদগুলো কার? এই সম্পদগুলো হচ্ছে দেশের জনগণের বা দেশের মালিকানাধীন যেই লোকগুলো রয়েছে তাদের আন্ডারে কিন্তু এই কোম্পানি বড় বড় প্রজেক্টগুলো পরিচালিত হতো। এখন তারা ইতিমধ্যে পথের ফকির হয়ে গেছে। কিন্তু এইটা না যে আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে এইভাবে শুধু লোন নিতে হবে, লোনই নিতে হবে, তার মানে ঋণগ্রস্তই হতে হবে আমাদের, এরকমটা না। এইগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং ডক্টর ইউনূস যে পরিমাণ লোন নেওয়ার চিন্তা ভাবনা ইতিমধ্যে করতেছে এটি আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং তারা যদি পালিয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে কি এই লোন পরিশোধ করতে হবে যে নতুন গভর্নমেন্ট আসবে তাদেরকে এবং কি বাংলাদেশের আপামর জনগণকে। এই জন্য বলবো যারা ইতিমধ্যে বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতি বিশ্লেষণ যারা করেন আপনারা অবশ্যই পরামর্শ দিবেন উপদেষ্টাদেরকে, তারা যেন এরকম কোনো ঋণের চক্রজালে আপনার না আটকায়। কারণ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বসে আছে, খালি শুধু দিবে একসময় টুপ করে বাংলাদেশে গিলে ফেলবে, এরকম একটি পরিকল্পনা কিন্তু বা এরকম একটি ইয়ার সম্মুখীন কিন্তু বাংলাদেশ একটা সময় হতে পারে। ডক্টর আসিফ নজরুল সহ সরকারের 3 জন লোককে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করার আহ্বান জানাই। আপনারা একমত হলে জানাবেন। হ্যাঁ, যারা একমত না তারাও একমত হবেন, কিন্তু একটু দেরিতে হবে। পদত্যাগ করতে ঠিকই বলবেন, এদেরকে একটু দেরিতে বলবেন। যেমন আমি অনেক আগেই বলেছিলাম ডক্টর আফামা খালিদ সাহেব তিনি পারবেন না, তার মাধ্যমে হুজুর লীগ, কওমি লীগ এর মাধ্যমে বা দেওবন্দি এই ইমেজ ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হবে, সেটাই হয়েছে। তার গ্রিন সিগন্যালে হয়তো বা খতিব রুহুল আমিন বাইতুল মোকাররমে ঢোকার সাহস পেয়েছিল এবং আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় তারা সবাই এখনো বহাল তবিয়তে আছে, কিছু হচ্ছে না। তিনি পাচ্ছেন, এটা তার দক্ষতার ঘাটতি। আবার যে দেওবন্দি এক দেওবন্দি আর দেওবন্দির বিরুদ্ধে কিছু বলতে পারেন, এই দুর্বলতা। এখন এটা শুধু ডক্টর আফামা খালিদ সাহেবের কিছু না, ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রেও সেম। এবং আরেকজন হচ্ছে আলিমা মজুমদার। ডক্টর আসিফ নজরুল, আলিমা মজুমদার এবং আফামা খালিদ, এই 3 জন ব্যক্তি, এই 3 জন ব্যক্তির কারণে এখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, নতুনভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিতর্ক তৈরি হচ্ছে। এই 3 জনকে আসিফ নজরুল সাহেবের যেহেতু অবদান আছে বৈষম্য বিরোধী আন্দোলনে, কিন্তু অলরেডি তিনি ব্যাপক বিতর্কিত হয়ে গেছেন। কিন্তু আইন মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার আন্ডারে থাকা একেবারেই উচিত নয়। এখানে আমি ব্যক্তিগতভাবে আদিলুর রহমান শুভ্র, তার মতো একজন নিষ্ঠাবান, ন্যায়বান, নিরপেক্ষ লোক যার মধ্যে কোনো পক্ষপাত নেই, সে আদিলুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাই। আর আসিফ নজরুল অবশ্য তার যদি লোভ লালসা না থাকে পদত্যাগ করে আপনি বিশ্ববিদ্যালয়ে চলে আসুন, আমি সে আহ্বান জানাবো। আর পদত্যাগ না করা হলে অ্যাটলিস্ট যেন তাকে শিফট করানো হয়, এর মানে অন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসিফ নজরুল থাকুক, এটা হতে পারে না। আলিমা মজুমদার, এই যে প্রশাসনে আওয়ামী লীগ পুনর্বাসন, এটা সাজিদ আলম থেকে শুরু করে শিক্ষার্থী সমন্বয়করা বলেছে, তাকে ইঙ্গিত করে বলেছে আলিমা মজুমদারের কারণে এই প্রশাসনে আওয়ামী লীগের লোকজন এখনো বহাল তবিয়তে আছে এবং টিকে আছে। এবং সাবেক ছাত্রলীগ, এদের মাধ্যমে প্রশাসন সাজাচ্ছে আলিমা মজুমদার। ডক্টর আসিফ নজরুল সেম কাজ করেছেন, দেখেছেন না, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কাকে বানিয়েছে এবং আরো বিভিন্ন কিছু। ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজনকে এভাবে পুনর্বাসন করে যাচ্ছেন। সাবেক ছাত্রলীগ, এই যে সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন পোস্টে আসিফ নজরুল অনেককে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যা করেছেন বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ফেভার করেছেন। তো এটা হতে পারে না, যেহেতু এই 3 জনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। সরকারের এই 3 ব্যক্তিকে, আসিফ নজরুল, আলিমা মজুমদার এবং ডক্টর আফামা খালিদ, এই 3 জনকে পদত্যাগ করার আহ্বান আমি জানাচ্ছি। আর পদত্যাগ যদি না করেন, বাংলাদেশে আসলে লোভ ছাড়তে পারেন না, পদত্যাগ করা এত সহজ নয়।
হ্যাঁ, আমরা সেই বাংলাদেশে গড়ে তুলবো যে এরকম বিতর্ক উঠলে, অভিযোগ উঠলে পদত্যাগ করবেন, কিন্তু সময় লাগবে। যেহেতু এত সহজে পদত্যাগ করবেন না, একটা সুযোগ পেয়েছেন, এটা তো কি ছাড়তে চাইবেন? এত সহজ না। পদত্যাগ না করলেও আমি বলবো, বা এই জন্য আমরা চেষ্টা করবো এই তিনজনকে যেন অ্যাটলিস্ট মন্ত্রণালয় চেঞ্জ করা। যেমন আফামা খালিদ সাহেবকে পাট, বস্ত্র বা এটিপির মন্ত্রণালয় দিলে ভালো, এগুলো তিনি পারতেন, কিন্তু ধর্ম মন্ত্রণালয় চালানোর মতো যে যোগ্যতা দরকার, এটা ডক্টর আফামা খালিদ সাহেবের নেই। ধর্মীয় পণ্ডিত হলেই ধর্ম মন্ত্রণালয় চালানো যায় না। আফামা খালিদ সাহেব অনেক বড় আলেম, এখানে আলেম হওয়া জরুরি না, এখানে ধর্ম মন্ত্রণালয় চালাতে আলেম হওয়াটা জরুরিই নয়। আলেম হতে হবে হুজুর, ফতোয়া কিংবা বাইতুল মুকাররমের ক্ষতি হতে হবে। ধর্ম মন্ত্রণালয় একজন যোগ্য লোক দরকার, দক্ষ প্রশাসক দরকার, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন, তিনি কোনো নির্দিষ্ট একটা ফেরকার প্রতিনিধিত্ব করবেন না। তো এই জন্য জাস্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে এরকম কোনো দক্ষ প্রশাসক এখানে বসাতে পারলে ভালো হতো। যেমন শাহ আব্দুল হান্নান যদি বেঁচে থাকতেন, এদের টাইপের লোক, চৌধুরী মাহমুদুল হাসান, এমনকি মাহমুদুর রহমানকে যদি ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়, কারাগার থেকে বের করে এনে আফামা খালিদ সাহেবের চেয়ে অনেক ভালো করবেন। আলিম মজুমদারকে অবশ্যই সরাতে হবে, তাকে অন্য কোনো জায়গা দিলেও তিনি সেখানে ওই সুশীলগিরি দেখাবেন। আর আসিফ নজরুল তো অলরেডি বিতর্কিত হয়েছেন। কি শুরু করেছে দেখুন দর্শক, একটা বিষয়ে মাহমুদুর রহমান কেন কারাগারে, এটা আসিফ নজরুল একটা ব্যাখ্যা দিয়েছে, তার ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কোনো যুক্তি ব্যাখ্যা এগুলো চলবে না। আসিফ নজরুল চাইলেই মাহমুদুর রহমানের সাজা বাতিল করে আনতে পারতেন রাষ্ট্রপতির মাধ্যমে, আসিফ নজরুল চাইলেই এটা হতো। মাহমুদুর রহমান দেশে এসেছেন, আসিফ নজরুল সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে সাজা বাতিল করার ব্যবস্থা করতে পারেন, এই ক্ষমতা আসিফ নজরুল আছে এবং এটা তার হাতে, কিন্তু তিনি সেটা করেননি। এর মানে কি, মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর মধ্য দিয়ে ডক্টর ইউনূস সরকার চরম বিতর্কিত হয়েছে, এর দায় আসিফ নজরুলকে নিতে হবে। এমনকি সালমান এফ রহমান যে বারবার রিমান্ডে গিয়ে নিজের ঘরের মতো থাকছে, এর পেছনে নাকি আসিফ নজরুলের হাত রয়েছে। আসিফ নজরুল পদত্যাগ করা উচিত। দর্শক, সাজা স্থগিত রেখে আপিল করার সময় আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশে পত্রিকা সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ। এইসব কথাবার্তা আমরা কিছু শুনতে চাই না। কিসের আপিল আর কিসের আদালত? সাজা স্থগিত করে দিবে, মিথ্যা মামলা, হাসিনার অভিযোগ, সেগুলোতে আদালতে যেতে হবে কেন? এইসব ক্যাঙ্গারু কোর্টের পাশে আমরা লাথি মারি। মাহমুদুর রহমানকে আদালতে যেতে হবে কেন? তিনি বীর, তিনি হাসিনা পতনের কি প্রপোনেন্ট। হাসিনা যে ফেসিবাদ, এই কথাটা সর্বপ্রথম উচ্চারণ করেছেন মাহমুদুর রহমান, আর তাকে কাছে কারাগারে দিতে হয়েছে। আসিফ নজরুল চাইলেই তার কারাবরণ ফেরাতে পারতেন। বৃদ্ধ বয়সে তার মা অসুস্থ, কোনো সন্তান নেই, তার ডিভোর্সি মায়ের একমাত্র সন্তান, তিনি নিজেও এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই অবস্থায় কেউ কারাগারে থাকতে চায়? অযথা কারাগারে থাকতে হচ্ছে। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।